আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন চলছে, শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ অব্যাহত। বিএসইসি চেয়ারম্যানকে 15 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম, শেয়ার বাজারে ক্ষতিগ্রস্তদের মহাসমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দের একাত্মতা। আন্দোলনে গুলি করে হত্যা বন্ধে বিএনপির দাবি, সমালোচনা সহ্য না হলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান। ঢাকার ধামরাইয়ে পুরনো ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণায় পরিবেশ দূষণ, হুমকিতে গাছপালা, ফসলি জমি ও নিলাই বিলের জীববৈচিত্র্য। এবং প্রথম কোয়ালিফায়ারে টস জিতে চিটাগাং কিংসের বিপক্ষে বোলিংয়ে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্সকে বিদায় করে টিকে রইল খুলনা টাইগার্স। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। পোহো জাম্পিংয়ে 12 বছর বয়সী অস্ট্রেলিয়ান কিশোরের গিনেস বুকে নাম লেখানোর খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবার এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করে অনশন করছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন আক্তার হোসেন, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। আক্তার, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এই আন্দোলন আজকে ষষ্ঠ দিনের মতো শিক্ষার্থীরা রাজপথে রয়েছেন এবং ষষ্ঠ দিনে বিকেল 3টার পরে তারা মহাখালী, তাদের ক্যাম্পাস ছেড়ে মহাখালী যে রেলগেট এলাকাটি সেখানে তারা অবরোধ দিয়েছে, যার কারণে রেলপথে যেই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি সড়ক পথেও যে ফার্ম গেট থেকে আসাদ গেট হয়ে গুলশানগামী যে অর্থাৎ মহাখালীকে ঘিরে যে সড়কটি রয়েছে সেখানেও যান চলাচল বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিকাল থেকেই শিক্ষার্থীরা এখানে থেকে তারা তাদের যেই দাবির পক্ষে এখানে স্লোগান দিচ্ছে এবং এখানে তাদের যে আমরণ অনশন করছে এমন কয়েকজন শিক্ষার্থীও রয়েছে। তারা বলছেন যে 13 জন শিক্ষার্থী ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, তাদের কয়েকজন হাসপাতালে রয়েছে এবং কয়েকজন এখানেও রয়েছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, অর্থাৎ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না আসবে আনুষ্ঠানিক, তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা একটি খবর শুনতে পেয়েছি, যদিও আমরা কোনো সূত্রে সেটি নিশ্চিত হতে পারিনি, যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচনার জন্য আসছেন এবং তাদেরকে ডেকেছেন যে কলেজ ক্যাম্পাসে তারা বৈঠকটি করবেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে না, আলোচনা এখানেই হতে হবে। এবং আরও কিছু শিক্ষার্থী যারা তিতুমির কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারাও কিছুক্ষণের মধ্যে এখানে এসে যোগ দেওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে প্রায় আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু আন্দোলন চলছে এবং ষষ্ঠ দিনে আমরা দেখেছি যে তিতুমিরের যেই শিক্ষা কার্যক্রম অর্থাৎ কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করেছে এবং প্রধান ফটকে তালা লাগিয়ে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা কিন্তু হচ্ছে না। আগামীকালও কিছু পরীক্ষা রয়েছে, সেগুলো স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন কোনো ধরনের কার্যক্রমে তারা যুক্ত হবে না, তাদের দাবি দাওয়া
আদায় না হওয়া পর্যন্ত। এর বাইরে এই আন্দোলনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে, তবে তারা আসলে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার কোনো চেষ্টাও করছেন না। তারা বলা চলে পুরো আন্দোলনের চারপাশে ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং যান চলাচল হওয়ার কারণে কিন্তু এটা একটি ব্যস্ততম সড়ক, যার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে এবং তারা বলছেন যে রাজপথ বন্ধ না করে আলোচনার মাধ্যমে যেন একটি সমাধানের পথ খুঁজে নেয় সরকার, এমন দাবিও কিন্তু সাধারণ মানুষ করছে। এই ছিল আমার কাছে মহাখালী থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। জি আক্তার, আপনাকে ধন্যবাদ। সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একাদশ শ্রেণী তুলে দেওয়ার পরও দীর্ঘ ২৮ বছরেও তা বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। শাকের আদনানের রিপোর্ট। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সব ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সকাল 11:30টায় কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আমরা কান্না করতেছি বিগত 28 বছর যাবত। আজকে 1-2 দিন না যে আমরা হঠাৎ করেই আমরা চাচ্ছি যে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই। আমাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, আমাদের কর্মসূচি ততদিন পর্যন্ত হচ্ছে চলমান থাকবে। সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন নগরবাসী। দাবি কি যৌক্তিক না অযৌক্তিক সরকার ভালো জানেন। আসলে এটা নিয়ে বসে একটা সমস্যার সমাধান করা উচিত। রোগী নিয়ে আমি হসপিটালে ভর্তি করতে যাব, তারা রাস্তা আটকায় দিছে, আমি আমার সেই পেশেন্টকে নিয়ে যেতে পারতেছি। বেলা 3টার পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেন। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয় বলে প্রাথমিকভাবে মনে করছে সরকার। এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন পেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন করছে, আর বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা করতে চায় বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়। মানুষকে দুর্ভোগে না ফেলে নিজেদের ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত জায়গায় আসেনি, আরো উন্নত করার চেষ্টা চলছে। এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। এই যে দুর্ভোগ হচ্ছে, এটার থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয়। এখন আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরও অনেকগুলি কলেজ আছে, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে। তিতুমির কলেজ যেই দাবিটা জানাচ্ছে সেইটা অনেক যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হয় না, যেহেতু আরও অনেকগুলি কলেজ এরকম রয়ে গেছে যে যারা এই আন্দোলনের মধ্যে সক্রিয়ভাবে নাই, সেই রকম ছাত্রছাত্রী অধিকাংশ 90% ছাত্রছাত্রী তারা কিন্তু চায় যে তাদের পড়াশোনা যেন অব্যাহত থাকে। শেয়ার বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মহা সমাবেশে একাত্মতা পোষণ করে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাধারণ বিনিয়োগকারীদের চাওয়ার মতোই তারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ ও শেয়ার বাজার ঠিক করতে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পরাগ আজিমের রিপোর্ট। চিরাচরিত মানববন্ধনের বাইরে গিয়ে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনের রাস্তায় প্যান্ডেল টানিয়ে সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে ওই আয়োজনে হাজির হন হাজারো বিনিয়োগকারী। লাভের আশায় বিনিয়োগ করলেও পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার অভিযোগ করেন তারা। 34 লক্ষ টাকা, তার ভিতরে আমি মাত্র 5 লক্ষ টাকা পাইছি। রাশেদ মাকসুদকে যে আপনারা ক্ষমতায় বসালেন, উপদেষ্টা বানালেন সালেউদ্দিন আহমেদকে, ওনারা কি অবদান রেখেছেন
18ই আগস্ট উনি ক্ষমতায় বসেছেন, তারপরে ইন্ডেক্স কোথায় গেছে? 66,000 কোটি টাকা কোথায় গেল? রাশেদ মাকসুদ, সালেহ আহমেদকে জবাব দিতে হবে। প্রতিবাদ সমাবেশে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে। বিতর্কিত ব্যক্তি হয়ে থাকে, সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেও আমরা জানি না। আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরও যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না। তারা যেন এই যে 20 লক্ষ 30 লক্ষ লোক যারা ভুক্তভোগী আছেন তাদের সমস্যার সমাধানের জন্য তারা চেষ্টা করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, সে 33 লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? এইটা কোনোভাবে গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না। লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন। বিনিয়োগকারীরা বলেন, নিয়ন্ত্রক সংস্থার যেসব সিদ্ধান্তে শেয়ার বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো অবিলম্বে স্থগিত করতে হবে। বাজার ঠিক করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চেয়েছেন তারা। অনেক আশার বুক বেঁধেছিলাম। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভাঙা ও গলানো হচ্ছে ঢাকার ধামরাইয়ে। ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে পরিবেশে। গাছপালা, ফসলি জমি ও নিলাই বিল সহ হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। জনস্বাস্থ্যের উপর সীসা কণার মারাত্মক ক্ষতির প্রভাব থাকলেও সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। ব্যাটারি রিসাইক্লিংয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা। সৈয়দ অদিতের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে পুরনো ও পরিত্যক্ত ব্যাটারি থেকে সীসা আহরণ কারখানাগুলো দেশের নিদারুণ দূষণ ও প্রাণহানি ঘটিয়ে চলেছে। ঠিক তেমনি ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় অবৈধ ব্যাটারি কারখানা স্থাপন করে কর্মকাণ্ড চালাচ্ছে জিয়াংশু অ্যাসিড ব্যাটারি কোম্পানি। প্রায় 10 বছর আগে নির্মিত এই কারখানা চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। এরই অংশ হিসাবে গেল নভেম্বরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদেশি মালিকানাধীন এই কারখানা দিনের বেলায় বন্ধ থাকলেও রাতের আধারে শুরু হয় ক্ষতিকর সীসা গলানোর কাজ। শ্বাসের সমস্যা জায়গা, এমন শ্বাসের সমস্যা হয়, ধুম পাই না, আর চোখ দিয়ে এমন বালি যায়, বালি বড় চোখ কুটকুট কুটকুট করে, মানে গাছ গাছালিতে ফল ফলানি যা আছে গোটা সব পড়ে জায়গা। এসিটির পানিটা এমন খারাপের খারাপ, আর ধুমেটা কালা ধুমেটা আইসে রাস্তাঘাটে চলতে পারি না। এই বিষয়ে সরেজমিনে তদন্তে গেলে কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। পরিবেশের ছাড়পত্রের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক ও পুলিশকে বাধা দেয় কর্মরত চীনা শ্রমিকরা। পরে পুলিশের সহায়তায় ভিতরে গিয়ে দেখা যায় সেখানে থরে থরে সাজানো রয়েছে সীসার প্লেট। শিগগিরই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে। এই ব্যাটারিতে কিন্তু আপনার থাকে অনেকগুলো হেভি মেটাল বলে গেলে, যেমন তরল বর্জ্য বের হয়। এই বর্জ্যটাকে আমরা ট্রিটমেন্ট করে পিউরিফাই করে স্পেশালি পিএইচকে 7 নিয়ে এসে কিন্তু পানিটা ছাড়তে লিকুইড খালে বিলে আমরা ডিসচার্জ করি। আদারওয়াইজ যদি এটা আপনার সরাসরি ছেড়ে দেন তাহলে সমস্ত বায়োডাইভার্সিটি লস হয়ে যাবে, জীবজন্তু মাছ তা সব মারা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই অভিযানটি চলমান আছে। আমরা খুব রিসেন্ট আরও কিছু ব্যাটারি কারখানায় অভিযান করব এবং অবৈধ কারখানাগুলো বন্ধ করা হবে। সীসা দূষণের কারণে শুধু পরিবেশ এবং জনস্বাস্থ্যই নয়, দেশে অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলছে তা মোট জিডিপির 5.9% সমান বলে জানিয়েছে ইউনিসেফ। ধামরাই থেকে সৈয়দ অদিত, চ্যানেল আই। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল উত্তরের জনপদ। নিদারুণ কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষ। এমন পরিস্থিতিতে দিনাজপুরে এইসব মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ও আশ্রয় সমবায় সংঘ। শীত নিবারণে কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিত মানুষ। মানবতার সেবায় পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সহ সুধীজনরা। শাহ আলম শাহীর রিপোর্ট।
হিমেল হাওয়ায় উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ। বচাগঞ্জ উপজেলার ভাদুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উষ্ণ উপহার পেয়ে খুশি অসহায় ও দুস্থ এসব মানুষ। কম্বল পাইলাম, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগলো। আজকে আমরা কম্বল পাইলাম, খুশি। মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, এমন কার্যক্রম করার জন্য অনুকরণীয়। আমাদের যে গরিব অসহায় মেহনতি মানুষ আছে, তারা যেন শীতে কষ্ট না পায়, তাদের জন্য কম্বল তারা বিতরণ করছে। তাদের এ সকল মানবিক কাজ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের পক্ষ থেকে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান কার্যক্রম হচ্ছে। এটি নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। তারা যাতে আরো বেশি বেশি করে গরিব দুঃখীর মাঝে ভালো শীত বস্ত্র বিতরণ করতে পারে এবং ভালো ভালো কাজ করতে পারে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানে যারা আয়োজন করে তাদেরকে এই এলাকার গরিব দুঃখী মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আমরা চেষ্টা করি এই যে দিনাজপুরের মানুষের জন্য কিছু করা। দিনাজপুরে এই কঠিন শীতে আমরা চেষ্টা করেছি কিছু কম্বল হয়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা দেওয়া। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো উচ্চবিত্তরাও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে প্রত্যাশা সবার। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। আমাদের এবারে প্রসঙ্গ বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল এর এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে 9 উইকেটে বিধ্বস্ত করে আসরে টিকে রইল খুলনা টাইগার্স। আর এই পরাজয়ে আসর থেকে বিদায় নিল টুর্নামেন্টের শুরুতে টানা 8 ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠা রংপুর রাইডার্স। আগে ব্যাট করে মাত্র 85 রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ নেন 3টি করে উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারালেও পরে নাইম শেখ ও অ্যালেক্স রসের দারুণ ব্যাটিংয়ে 58 বল হাতে রেখে 9 উইকেটের জয় তুলে নেয় খুলনা টাইগার্স। নাইম শেখ অপরাজিত থাকেন 48 রানে। ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। শেষ পর্যন্ত বকেয়া পাওনা ইস্যুতে বিপিএল এর দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হল টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাওনা পরিশোধে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করা দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক শফিকুর রহমানকে সোমবার প্রথম প্রহরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি হেফাজতে নানা নাটকীয়তার পর 10ই ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে ক্রিকেটার, কোচ সহ দলের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজির মালিকের পক্ষের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বৈঠকে এমন প্রতিশ্রুতি আসায় পুলিশ হেফাজতে থেকে মুক্তি পেয়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিক। ফ্র্যাঞ্চাইজির মালিক নিজের দোষ স্বীকার করে 3, 7 ও 10ই ফেব্রুয়ারি 3 কিস্তিতে ক্রিকেটার সহ দলের সবার পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী রাজশাহী প্রথম কিস্তির 25% বকেয়া পরিশোধ করেছে। মিরপুর হোম অফ ক্রিকেটে বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগাং কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টস জিতে চিটাগাং কিংসকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর আছেন আদিল আহমেদ শান, আমরা যাচ্ছি তার কাছে। শান, এই মুহূর্তে খেলার কি অবস্থা আমাদেরকে জানাবেন। ম্যাচের অনেক পরিস্থিতি আসলে আপনি বলে দিয়েছেন যে টস জিতে ব্যাট করছে, মানে টস জিতে বরিশাল কিংসকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে এবং সেই সাফল্যটা কিন্তু খুব দ্রুতই কিন্তু দেখিয়েছে বরিশালের বোলাররা।
বলতে গেলে 34 রানে 4টি উইকেট নিয়ে নেওয়াটা আসলে বলতে গেলে তামিমের মতো একজন অধিনায়কের কাছ থেকে একদম আশা আপনি করতেই পারেন। কারণ যদিও বলতে গেলে ঢাকায় এখন শীত অনেকটাই কমে গেছে, কিন্তু যেহেতু মাঠে এখনও ফাঁকা জায়গা, সেখানে আসলে শিশিরের যেই সুবিধাটা কাজে লাগানোর চিন্তাটা করছে। এখন পর্যন্ত আসলে ওই রকম আসলে ড্রিপ দেখা যায়নি, কিন্তু উইকেটে বেশ কিছু ফাটল রয়েছে, যার কারণে দেখতে পাচ্ছি বোলাররা কিন্তু আজকের দিনে খুব ভালো দাপট দেখাচ্ছে। আগের ম্যাচের যদি কথাটা বলি, সেখানে তো একটা লো স্কোরিং ম্যাচ হবে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তবে এখন অনেকটা 70 রান অনেকটা পার করে ফেলেছে শামীম হোসেনের ব্যাটে ভর করে। তো আজকে বলা যাচ্ছে যে এই ম্যাচটা, অত প্রথম ম্যাচটাতে বেশি আমরা খুব 100 নিচে একটা স্কোর ছিল যেটা চেস করেছিল। আশা করছি যে এই ম্যাচে সেরকমটা হবে না, এখানে একটা লড়াকু স্কোর হবে, যেটা আসলে বরিশালও খুব চ্যালেঞ্জ নিয়ে আসলে মোকাবেলা করবে, এমনটাই প্রত্যাশা। আর এই মুহূর্তে আসলে বাইরের যদি অবস্থা বলি, দর্শকদের পুরো স্টেডিয়াম আসলে কানায় কানায় পূর্ণ। বাইরে যে আপনি কিছু 2-1 জন দর্শক খুঁজে পাবো বা দেখাতে পারবো সেই অবস্থাটা নাই, যার কারণে আসলে আমরা একদম মাঠের ভেতরে মিডিয়া গ্যালারি থেকে আমাদেরকে লাইভটা দিতে হচ্ছে। আর অন্যদিকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে সারাদিনের মধ্যে সবচেয়ে বড় একটা আলোচ্য বিষয় ছিল যে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু। প্রতিবারই বিপিএলের একদম চট্টগ্রাম পর্বে থেকে সবচেয়ে বেশি আলোচনা ছিল, এবং ইতিমধ্যে আসলে ঠিক সন্ধ্যার দিকে আমরা জানতে পেরেছি যে লোকাল প্লেয়ারদের অ্যাকাউন্টে কিন্তু তাদের টাকাগুলো ঢুকে গেছে, এবং বলতে গেলে আপনার বাকি 2 মেয়াদে বাকি টাকাটা যেটা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় বেঁধে দিয়েছে, তার মধ্যে আসলে বাকিটা পেয়ে যাবেন। তো মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তাহমিনা শান, আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি অন্যান্য খবরে। আন্দোলন দমানো অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএনপি। সমালোচনা না নিতে পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান দলের নেতারা। রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে এমন অভিযোগ করে তাদের বিচার দাবি করেন তারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীর কাউরান বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা আয়োজন করে তেজগাঁ থানা বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেয়। নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা মেনে নেবে না দেশের জনগণ। বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, এবং সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করব, যেখানে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে না ইনশাআল্লাহ। সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানেও বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া, উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলার উন্নতিতে আরও দায়িত্বশীল হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন চলছে। শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ অব্যাহত। বিএসইসি চেয়ারম্যানকে 15 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম। শেয়ার বাজারে ক্ষতিগ্রস্তদের মহাসমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দের একাত্মতা। আন্দোলনে গুলি করে হত্যা বন্ধে বিএনপির দাবি। সমালোচনা সহ্য না হলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান। ঢাকার ধামরাইয়ে পুরনো ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণায় পরিবেশ দূষণ। হুমকিতে গাছপালা, ফসলি জমি ও নীলাই বিলের জীববৈচিত্র্য। এবং প্রথম কোয়ালিফায়ারে টস জিতে চিটাগং কিংসের বিপক্ষে বোলিংয়ে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সকে বিদায় করে টিকে রইল খুলনা টাইগার্স। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।